প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। এর আগের দুটি ক্লাসে তোমাদের ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায়ের যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করেছি। সেখানে ছিল তোমাদের সংখ্যা এবং দেশীয় সংখ্যা পদ্ধতি, দেশীয় রীতি, আমরা কিভাবে কথায় লিখব, অঙ্কে লিখব, সেগুলো আলোচনা করেছিলাম। তার এই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের বইয়ের পৃষ্ঠা 4 থেকে যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে আলোচনার চেষ্টা করব, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা সকলে আমার সাথে থাকবে। সাথে সাথে তোমরা খাতার মধ্যে আমি বোর্ডে যেগুলো করাবো সেগুলো তোমরা সাথে সাথে উঠিয়ে নিবে, লিখবে, চেষ্টা করবে বোঝার। না বুঝলে তোমরা কমেন্টসে প্রশ্নের মাধ্যমে জানার চেষ্টা করবে। এবং আরও একটা বিষয় দেখবা, যেই অধ্যায়টি আমরা করছি বা পড়ছি সেটা তোমরা ভালোভাবে আগে নিজেরা পড়ে নিবে, অথবা আমার সাথে সাথে আমি যখন পড়াচ্ছি তার সাথে সাথে পড়ে নিলে তোমাদের বিষয়গুলো বুঝতে সহজ হবে। তো আজকে প্রথমেই তোমাদের যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো যে তোমাদের গণিত বইয়ের 4th পৃষ্ঠায় প্রথমে যে সমস্যাটি আছে সেটি 4th পৃষ্ঠায় 4 নম্বর একটা উদাহরণ আছে। সেই উদাহরণে বলা হয়েছে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 8, 0, 7, 5, 3, 4 অঙ্কগুলো দ্বারা 6 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে বলা হয়েছে। দেখো, আমরা 5ম শ্রেণীতে পড়েছি, 4th শ্রেণীতে পড়েছি এবং 3য় শ্রেণীতে পড়েছি ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যা গঠন করা। আমাদেরকে যখন কোনো অঙ্ক বলে দেওয়া হয় না, অর্থাৎ কোনো অঙ্ক বলে না দিয়ে যদি আমাদেরকে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা লিখতে বলে, সেক্ষেত্রে আমরা আমাদের যে স্বকীয় মান সম্বলিত প্রতীকগুলো আছে, সংখ্যা প্রতীক বা আমরা অঙ্ক বলি, সেগুলোর মধ্যে সবচেয়ে বড় যেটা সেটা দিয়ে কি বৃহত্তম সংখ্যা গঠন করে। যেমন আমরা জানি 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই যে 10টি আমাদের প্রতীক বা অঙ্ক আছে, তার মধ্যে স্বকীয় মান আছে হলো 9টির। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই স্বকীয় মানগুলোর মধ্যে সবচাইতে বড় মানটি হলো কার? 9। তো আমাদেরকে যদি বলা হয় 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখতে, আমরা 3টা 9 লিখি। কিন্তু ক্ষুদ্রতম সংখ্যা লিখতে বললে স্বকীয় মান আছে সবচেয়ে কম হলো 1-এর, কিন্তু আমরা যদি 3টা 1 লিখি সেই ক্ষেত্রে আমাদের হয়ে যায় 111। আবার আমাদের একটি শূন্য আছে, যে শূন্যটির স্বকীয় মান নেই, কিন্তু সেটি কোনো একটি সংখ্যার দশমিক ভগ্নাংশের আগে কোনো সংখ্যার ডান পাশে যদি বসে, সে তার মানকে 10 গুণ বৃদ্ধি করে দেয়। সেই জন্যই আমরা যখন 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখি তখন আমরা প্রথমে 1 লিখি এবং বাকি 2টা শূন্য লিখি। দেখো, 1-এর পিঠে 2টা শূন্য দিলে হয় 100 আর 3টা 1 লিখলে হয় 111। তাহলে স্বভাবতই তোমরা এখান থেকে বুঝতে পারছো যে 111 সবচেয়ে ছোট নাকি 100 সবচেয়ে ছোট। ঠিক আছে? আর আমাদেরকে যখন কোনো অঙ্ক বলে দেয় তখন আমরা সেই অঙ্কগুলো ব্যবহার করে কি করব? আমরা বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা গঠন করব। দেখো, আমাদের এখানে লেখা আছে 8, 0, 7, 5, 3, 4 অর্থাৎ 2, 4, 6 6টি অঙ্ক এখানে দেওয়া হয়েছে এবং 6টি অঙ্কের মধ্যে আমাদের কি সার্থক অঙ্ক অর্থাৎ স্বকীয় মান আছে এরকম প্রতীক হলো 5টি। একটি শূন্যের কি নেই? স্বকীয় মান বা নিজস্ব কোনো মান নেই। তাহলে আমরা আমরা যখন বৃহত্তম সংখ্যা গঠন করব তখন আমরা চেষ্টা করব সবচেয়ে বড় সংখ্যাগুলো লিখতে। তাহলে আমরা যদি দেখতে পাই এখানে সবচেয়ে বড় সংখ্যাটি কত? বড় সংখ্যাটা হলো 8। তাহলে 8কে আমরা যদি এই চিহ্ন দিয়ে প্রকাশ করি, 8, এরপরে সবচেয়ে ছোট হলো 5, 7, তারপরে হলো 5, তারপরে হলো 4, তারপরে হলো 3 এবং তারপরে হলো কত? 0। ঠিক আছে? তাহলে আমরা এখানে এভাবে করে সাজিয়ে বৃহত্তম সংখ্যাটা গঠন করতে পারি। দেখতে পাচ্ছ সবচাইতে বড় অঙ্কটি কত? 8, সেটা প্রথমে লিখেছি, তারপরে হলো 7, তারপরে 5, তারপরে 4, তারপরে 3, তারপরে 0। তাহলে আমরা এভাবে করে না লিখে আমরা কি এভাবে আমরা দেখাবো, কিন্তু আমরা সংখ্যাটা গঠন করবো এভাবে। আমরা লিখব 8, 0, 7, 5, 3, 4 দ্বারা গঠিত 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো কত? 8, 7, 5, 4, 3, 0। আমরা কি করব? আমরা দেশীয় পদ্ধতিতে প্রথমে ডান পাশ থেকে 3 অঙ্ক পর এবং এরপর 2 অঙ্ক পর পর কমা বসিয়ে দেব। এখন দেখো, আমাদের স্বকীয় মান আছে এরকম যেই 5টি অঙ্ক আছে তার মধ্যে সবচেয়ে ছোট কত? 3। আর আমরা যদি ছোটোর থেকে সাজাই তাহলে হবে কত? 3 সবচেয়ে ছোট, 0 সবচেয়ে ছোট, এরপরে 3 বড়, এরপরে 4 বড়, এরপরে 5 বড়, এরপরে 7 বড়, এরপরে 8 বড়। এখন আমাকে লিখলে 0 ক্ষুদ্রতম সংখ্যা গঠন করলে আমাকে কি লিখতে হইতো? 0, 3, 4, 5, 7, 8।
কিন্তু আমাদের যদি প্রথমে শূন্য থাকে সেটাকে আমরা কি পড়ি, সেটা আমাদের গণনায় আসে না, তখন সেই অঙ্কটি হয়ে যেত কত, 5 অঙ্ক বিশিষ্ট। যখন আমরা ক্ষুদ্রতম সংখ্যা গঠন করব তখন আমরা দেখব শূন্য ব্যতীত সবচেয়ে ছোট অঙ্ক কোনটি আছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি শূন্য ব্যতীত সবচেয়ে ছোট অঙ্ক হলো কত, 3। সেজন্য আমরা 3টাকে প্রথমে লিখব। এর পরপরই ছোট অঙ্কটি লেখার পরপরই আমরা শূন্যটা লিখে ফেলব, ঠিক আছে। এরপর আমরা ক্রম অনুসারে লিখবো। আমরা 3 লিখে ফেলেছি, শূন্য লিখে ফেলেছি, তাহলে এখন 4 থেকে আমরা লিখবো এই যে 4, 5, 7, 8। আগের নিয়মে আমরা কি 3 অঙ্ক পরপর কমা বসিয়ে লিখব। বুঝতে পেরেছো? এইভাবে করে আমরা ক্ষুদ্রতম সংখ্যা এবং বৃহত্তম সংখ্যা গঠন করব। আমি আশা করি তোমরা এগুলো তৃতীয়, চতুর্থ, পঞ্চম শ্রেণী, ষষ্ঠ শ্রেণীতে, পঞ্চম শ্রেণীতে পড়েছ। ষষ্ঠ শ্রেণীতে সেইগুলো একটা রিভিশন টাইপের করে দেওয়া হয়েছে। আগের যদি তোমরা ভালোভাবে পড়ে থাকো তাহলে এটি না বোঝার কোনো কারণ নেই এবং এটি সহজ বিষয়। আশা করি তোমরা সকলে এটি বুঝতে পেরেছ। যদি বুঝতে না পারো তাহলে বইয়ে যে উদাহরণটি দেওয়া আছে সেটা আরও একটু ভালোভাবে দেখবে, অথবা আমার ভিডিওটি একটু ভালোভাবে দেখার চেষ্টা করবে। এখন আমরা এই পৃষ্ঠারই আরেকটা যে বিষয় আছে আন্তর্জাতিক গণনা পদ্ধতি, সেটা নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, এখন আমরা আলোচনা করব আন্তর্জাতিক গণনা পদ্ধতি নিয়ে। এর আগে আমরা দেশীয় পদ্ধতিতে গণনা রীতি বা দেশীয় রীতি নিয়ে আলোচনা করেছিলাম। তোমাদের হয়তো মনে আছে, আমরা দেশীয় পদ্ধতিতে যখন গণনা রীতি করেছিলাম তখন দেখেছিলাম যে কোনো সংখ্যার ডান পাশ থেকে প্রথম 3 অঙ্ক পরে প্রথম কমা বসাতে হয়, এরপর 2 অঙ্ক পর দ্বিতীয় কমা এবং 2 অঙ্ক পর তৃতীয় কমা বসাতে হয়। অর্থাৎ প্রথম 3টি অঙ্ক থাকে একক, দশক, শতকের ঘরে, পরের 2টি ঘর থাকে সহস্র, অযুত, এই 2টাকে মিলে আমরা হাজার বলেছি। পরের 2টি ঘর থাকতো অঙ্ক, ঘর নির্ধারিত থাকতো হলো লক্ষ, নিযুত, আর লক্ষ এবং নিযুত এবং লক্ষ 2টাকে মিলে আমরা লক্ষ পড়তাম, এবং এর পরে যেগুলো থাকতো সেগুলো হলো কোটির ঘরে। আন্তর্জাতিক পদ্ধতিতে হলো একই রকম, অর্থাৎ আমরা ডান পাশ থেকে প্রতি 3 অঙ্ক পরপর কমা বসিয়ে যাব, এবং দেশীয় পদ্ধতি এবং আন্তর্জাতিক পদ্ধতির মধ্যে একক, দশক, শতক এই দুইটাই কি একই রকম। বুঝতে পেরেছ? তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ আমি একটি চার্ট করেছি আন্তর্জাতিক গণনা পদ্ধতি। এটি তোমাদের বইয়েও আছে, তোমরা একটু ভালোভাবে দেখবে, বোঝার চেষ্টা করবে কীভাবে করানো হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ, এই যে দেখো তোমাদের বইয়ে এই যে চার্টটা করা হয়েছে তার নিচেই কিন্তু ব্যাখ্যাটা সুন্দরভাবে করে দেওয়া আছে। আসলে তোমরা এটা ভালোভাবে অনেকে পড়ো না, হয়তো সেজন্য পারো না, নাহলে এগুলো না পারার কোনো কারণ নেই। চলো এখন আমরা দেখি কিভাবে করব। আমরা ইচ্ছা মতো যে কোনো সংখ্যা বসাবো, বইয়ে যা বসিয়েছি সেটা বসাবো না। আমরা এটার ক্ষেত্রে কি আগে আমরা যে অঙ্কটা করেছি সেই অঙ্কগুলো ব্যবহার করে দেখতে পারি। যেমন আমাদের আগে প্রথমে ছিল কি 4 ছিল, তাহলে 4টাকে আমি এখানে লিখলাম এর আগের উদাহরণে, তারপরে 3, তারপরে 5, তারপরে 7, ঠিক আছে। দেখো এই 7-এর পরে এখানে ছিল 7, 0, 8, ঠিক আছে। এরপর আমরা লিখতে পারি এখানে আমরা লিখতে পারি 5, 2, 1, তারপরে লিখতে পারি 1, 1, 1। পার্থক্যটা কোথায় দেখো, আন্তর্জাতিক পদ্ধতিতে কি বলেছিলাম, প্রতি 3 অঙ্ক পরপর ডান পাশ থেকে 3 অঙ্ক পরপর কমা বসাতে হয়। তাহলে 3 অঙ্ক পরপর আমি কমা বসালাম, ঠিক আছে, কিন্তু পরের এখানেও কি 3 অঙ্ক পরে কমা বসাবো। সেই ক্ষেত্রে আমাদের শতকের পরের যে 3 অঙ্ক হবে সেই 3টা অঙ্ক হবে হাজারের ঘর, এরপরের যে 3টা অঙ্ক হবে সেই 3টাই হবে কি মিলিয়নের ঘর, এরপরের 3টি অঙ্ক হবে কি বিলিয়নের ঘর। অর্থাৎ এইখানে আমরা যখন কোটি লিখেছিলাম, কোটির ক্ষেত্র যেমন অনেক বাড়তে পারে, এখানেও কি হবে এই কোটির ক্ষেত্র কি এটা অসীম পর্যন্ত যেতে পারে। বুঝতে পেরেছ? এখন দেখো এককের ঘরে আছে 4, তাহলে আমাদের এটা নিয়ে কোনো সমস্যা নেই, এবং দশকের ঘরে আছে 3, এটা নিয়েও সমস্যা নেই, শতকের ঘরে আছে 5, সেটা নিয়ে সমস্যা নেই। এটা আন্তর্জাতিক পদ্ধতি এবং দেশীয় পদ্ধতি দুটার ক্ষেত্রে আমরা এটাকে কি বলবো 534। বুঝতে পেরেছ? হাজারের ঘরে দেখো আছে কত 807। আমরা যদি দেশীয় পদ্ধতিতে বলতাম তাহলে আমরা 807,000 বলতাম না, কিন্তু আন্তর্জাতিক পদ্ধতিতে এটাকে আমাদের কি করতে হবে 807,000। মিলিয়নের ঘরে আছে কত 125, তাহলে আমরা মিলিয়নেরটা কি বলবো 125 মিলিয়ন। বিলিয়নের ঘরে কত আছে 111, তাহলে এটাকে আমরা পড়বো কি 111 বিলিয়ন, ঠিক আছে। এটাকে যদি আমরা এমনি লিখতাম তাহলে আমাদেরকে লিখতে হতো এরকম, এখন এটাকে যদি আমরা কথায় লিখি তাহলে কিভাবে লিখবো, তাহলে আমরা লিখব 111
বিলিয়ন, 125 মিলিয়ন, 8,7,534। ঠিক আছে, এইভাবে করে আমরা কি লিখব? কথায় লিখব। বুঝতে পেরেছ? এখন আমরা এই চারটা রেখে আমাদের যে অনুশীলনী আছে, অনুশীলনীতে একটি সমস্যা আছে, আমরা সেটা দেখব। আমি এর আগের দিন যে ক্লাস করিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম যে শেষে যে সমস্যাটি আছে সেটা আমি তোমাদেরকে করাই নাই, সেজন্য তোমাদেরকে আমি কোনো বাড়ির কাজে দিই। আজকে সেই সমস্যাটা আমরা এখন আলোচনা করবো। এখন দেখো আমাদের লেখা আছে 50 বিলিয়ন 301 মিলিয়ন 38,000। তাহলে আমরা কি করব? আমরা এই চারটি রেখে দিব, চারের ঘরটি মুছে আমরা সেই জায়গাটাতে এই সংখ্যাগুলো বসানোর চেষ্টা করব। দেখো কি আছে, আগে আমরা কথায় যেটা আছে সেটা লিখব। এখানে আছে 50, এটা হলো একের ঝ নাম্বার, আছে 50 বিলিয়ন 301 মিলিয়ন 301 মিলিয়ন 538,000, 538,000, 538,000। ঠিক আছে, এখন দেখো আমরা সরাসরি না লিখে আমরা ঘরটা ব্যবহার করব। 50 বিলিয়ন, তাহলে বিলিয়নের ঘরে আমরা কত লিখব? 50। মিলিয়নের কি আছে? 301 মিলিয়ন, তাহলে আমরা লিখব কি? 301 মিলিয়ন। হাজারের ঘরে কত আছে? 538,000, তাহলে হবে কত? 538,000। এখন দেখো শতক, দশক, এককের ঘরের কোনো উল্লেখ আছে? নেই। তাহলে সেখানে আমরা কি বসিয়ে দিব? আমরা এখানে প্রত্যেকটা ঘরে একটা একটা করে শূন্য বসিয়ে দেব। তাহলে আমরা এটা লিখবো এরকম। এইভাবে করে যদি তোমরা এই ছক করে করো তাহলে তোমাদের কি হবে না? ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। বুঝতে পেরেছ? এখন একই চার্টের মধ্যে আমরা চেষ্টা করব একটা অঙ্কের লিখকে কথায় লেখার জন্য। ঠিক আছে, আমাদের একটা সুযোগ সংখ্যা, এটা তোমরা উঠিয়ে নিয়েছো। এখন আমরা এরপরে আমরা তো অঙ্কে লিখো একটা দেখিয়েছি, কথায় লিখো একটা দেখিয়েছি, আর একটা অঙ্ক লিখো দেখে কথায় লিখো কীভাবে করতে হয় সেটা আমরা দেখব। সেটা আমরা ঘরে বসাবো না, আমরা এখান থেকে এটা মুছে দিচ্ছি, এটাও মুছে দিচ্ছি। আমরা এমনিতে একটি সংখ্যা নিই ইচ্ছা মতন, সেটা আমরা নিলাম 5 3 4 2 1 7 8 9 0 1 2 3। এই সংখ্যাটিকে আমাদের কি করতে বলা হয়েছে? আমাদেরকে কথায় লিখতে বলা হয়েছে। মনে করো ধরে নিলাম আমাদেরকে এটা কথায় লিখতে বলা হয়েছে। তাহলে আমাদের প্রথম কাজ হবে কি? আমাদের প্রথম কাজ হবে ডান পাশ থেকে 3 অঙ্ক পরে কমা দেওয়া। এখানে একটা, এখানে একটা, এখানে একটা। 1 2 3 3 অঙ্ক পরে কমা দিলাম, 1 2 3 3 অঙ্ক পরে কমা দিলাম, 1 2 3 3 অঙ্ক পরে কমা দিলাম। তাহলে আমরা জানি এই প্রথম 3টা অঙ্ক কোথায় বসবে? একক, দশক, শতকের ঘরে। আমরা বসিয়ে দিই, একক, দশক, শতকের ঘরে বসিয়ে দিলাম। এরপরে যে 3টা অঙ্ক থাকবে সেটা কোথায় বসবে? হাজারের ঘরে। হাজারের ঘরে কত আছে? 890। এরপরেরটা কোথায় বসবে? মিলিয়নের ঘরে। মিলিয়নের ঘরে কত আছে? 217। এরপরটা কোথায় বসবে? বিলিয়নের ঘরে। কত আছে? 534। তাহলে এখন আমাদের জন্য কথায় লেখাটা কি সহজ হয়ে যায় নাই? বুঝতে পেরেছ? তাহলে আমরা দেখি বিলিয়নের ঘরে কত আছে? 534 বিলিয়ন। তাহলে আমরা এখন লিখতে পারি 534 বিলিয়ন 217
17 মিলিয়ন 890,123। বুঝতে পেরেছ? এভাবে করে আমরা কথায় লেখা অঙ্ক লেখাগুলো শেষ করব। এরপরে দেখো তোমাদের পরের পৃষ্ঠায় অর্থাৎ পঞ্চম পৃষ্ঠায় আমাদেরকে দেশীয় রীতি এবং আন্তর্জাতিক গণনা রীতির মধ্যে পারস্পরিক সম্পর্কটা দেখিয়েছে, আমরা এখন সেটা নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা দেখো তোমাদের যে পঞ্চম পৃষ্ঠায়, তোমাদের বইয়ের পঞ্চম পৃষ্ঠায় যে দেশীয় আন্তর্জাতিক গণনা রীতির পারস্পরিক যে সম্পর্কটি দেওয়া হয়েছে সেটি আমি আমার মতন করে একটি চার্ট করেছি। বইয়ে যেভাবে দেওয়া আছে সেভাবে করেন, একটু ভিন্ন রকম করে করেছি। তোমরা বইয়ের সাথে আমার চার্টটি মিলালে দেখতে পাবে আমি কি ভিন্নতা আনার চেষ্টা করেছি। বইয়ে তোমাদের এই কোটি, নিযুত, লক্ষ, অযুত, হাজার, শতক, দশক, এককের পরপর এটা লেখা হয়েছিল। এক্ষেত্রে তোমাদের অনেকের অসুবিধা হতে পারে, কিভাবে তোমরা এটা লিখবা বুঝতে নাও পড়তে পারো, এবং কিভাবে কথায় লেখা অঙ্কে লেখা হবে সেটাও একটু সমস্যা হতে পারে। সেজন্য আমি নিজে যেটা বুঝেছি, যেভাবে করলে আমার কাছে সহজ মনে হয়েছে আমি সেভাবে করে তোমাদেরকে করানোর চেষ্টা করেছি। দেখো আমি প্রথমে আমাদের দেশীয় পদ্ধতিতে যেটা ছিল একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটিটা লিখেছি। এরপর আমি খালি ঘর রেখেছি, খালি ঘরে আমি সংখ্যা বসিয়ে দিয়েছি এবং নিচে আমি আন্তর্জাতিক পদ্ধতিতে যেভাবে বসাতে হয় সেভাবে করেছি। ঠিক আছে? একই জিনিসটা, এই একই সংখ্যাটা আমি দেশীয় পদ্ধতি এবং আন্তর্জাতিক পদ্ধতিতে লিখব। দেখো দেশীয় পদ্ধতিতে যদি আমি লিখি, দেশীয় রীতি অনুযায়ী কি হবে? আমাদের প্রথম কাজ ছিল কি, প্রথম 3 অঙ্ক পরে কমা দেওয়া। মনে করেন আমি এখানে কমা দিলাম, তারপর কি ছিল 2 অঙ্ক পরে কমা দেওয়া দিলাম, তারপরে ছিল কি 2 অঙ্ক পরে কমা দেওয়া দিলাম। ঠিক আছে? তাহলে দেখো আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি আমার এককের ঘরে 2, দশকের ঘরে 1, শতকের ঘরে 0, তাহলে এটা 12 শত নয়। হাজার এবং অযুত এই দুইটাকে মিলে আমরা কি বলি? হাজার বলি। তাহলে আমার অযুত এবং হাজারের ঘরে কত আছে? 89, তো আমরা এটা পড়বো 89,000। লক্ষ এবং অযুতের ঘরে কত আছে? 67 লক্ষ। এরপরে বাকি যেগুলো আছে সবগুলো কিসের ঘরে? কোটির ঘরে। তাহলে কোটির ঘরে দেখো, কোটির ঘরে 1, 2, 3, 4, 5 আছে। তাহলে এখানে একক, আমরা যদি এই কোটির ঘরে যদি আবার একক থেকে ধরি তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে আমরা এটাকে বলতে পারি 12,345 কোটি। কত? 12,345 কোটি। তাহলে আমরা দেশীয় অনুযায়ী লিখব 12,345 কোটি 67 লক্ষ 89,012। বুঝতে পেরেছ? এভাবে করলে সহজ মনে হচ্ছে না? একই জিনিসটাকে আমরা যখন এখন মিলিয়নের ঘরে নিয়েছি তখন এটা তার ক্লিয়ার। দেখো আমি এখানে ছক করে রেখেছি, বিলিয়নের ঘরে কত আছে? 123, মিলিয়নের ঘরে কত আছে? 456, হাজারের ঘরে কত আছে? 7, 8, 9 অর্থাৎ 789, এবং আর শতক, দশক, এককের ঘরে তো কি একই রকম, আন্তর্জাতিক পদ্ধতি এবং দেশীয় রীতিতে একই রকম। তাহলে এখন আমরা এটা লিখব, এটা ছিল দেশীয় রীতি অনুযায়ী, এখন হলো আন্তর্জাতিক রীতি অনুযায়ী কত পর্ব? 123 বিলিয়ন। তারপর হলো যে 456 মিলিয়ন 700
89,012। আমার মনে হয় এইভাবে করলে তোমাদের জন্য সহজ হবে। দেশীয় পদ্ধতি এবং আন্তর্জাতিক পদ্ধতিকে যদি একটার থেকে আরেকটাতে নিয়ে যেতে বলে তোমরা এইভাবে করলে তোমরা সহজেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। বুঝতে পেরেছো? আমার মনে হয় আমি যেভাবে বুঝি আমি তোমাদেরকে সেভাবে বোঝানোর চেষ্টা করেছি। এখন আমরা এই অঙ্কটির পরে নিচে আরেকটি অঙ্ক আছে, সেখানে চলে যাব। উদাহরণ 5 পৃষ্ঠার এখানে লেখা আছে আন্তর্জাতিক পদ্ধতির কথা লিখবে। এর আগে দেখো এখানে লেখা আছে, আমরা এইখান থেকে জানতে পারি। দেখো 1 মিলিয়ন সমান কত? 10 লক্ষ। অর্থাৎ 10 লক্ষে কত মিলিয়ন? 1 মিলিয়ন। আর 100 কোটিতে কত? 1 বিলিয়ন। আমরা এভাবে বলতে পারি 100,000-এ কত? 1 লক্ষ। আবার 10 লক্ষে কত? 1 মিলিয়ন। ঠিক আছে? আবার হলো কি 100 কোটিতে 1 বিলিয়ন। আবার এভাবে বলতে পারি আমরা যে 100 লক্ষে কত? 1 কোটি। ঠিক আছে? এগুলো আমরা এখান থেকে বলতে পারি। এখানে তোমাদের উদাহরণের কিছু অঙ্ক দেওয়া আছে আন্তর্জাতিক পদ্ধতি কথায় লেখো। আশা করি তোমরা এটা নিজেরা করতে পারবে। আমি যেভাবে করিয়েছি সেভাবে বসে বসে করবো। এবং 6 নম্বরে লেখা আছে 5 মিলিয়নে কত লক্ষ? 500 কোটিতে কত বিলিয়ন? এগুলো তোমরা এখান থেকে করে দেখে করার চেষ্টা করবা। পরবর্তীতে আমি তোমাদেরকে এই যে এখানে একটা 3 নাম্বার অঙ্ক আছে সেটা আর 4, 5, 6, 7 এই অঙ্কগুলো নিয়ে পরবর্তী ক্লাসে আবার আলোচনা করব। আজকের ক্লাসটি এখানে শেষ করব। আমি আশা করব আমি যতটুকু করিয়েছি সেটা তোমরা ভালোভাবে মনোযোগ সহকারে দেখেছো এবং এগুলো তোমরা বাসায় অনুশীলন করবে। আর উদাহরণের যে অঙ্কটি আছে সেটি এবং আমি কিছু SW দিয়ে দিব বা রেখাত, সেগুলো তোমরা করে আমাকে দেখাবে। আজকের ক্লাসটি এখানে শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। খুদা হাফেজ।